একটি দেশ যেখানে শিশুদের প্রথম শব্দ মা নয় বরং যুদ্ধ। একটি জনপদ যেখানে আকাশ মানেই যুদ্ধ বিমানের শব্দ। আর এমন একটি জাতি যারা 4 দশক ধরে শুধু দুই শব্দ চেনে, বাঁচো নয়তো মারো। আফগানিস্তান, এই নামটা শুনলেই মনে পড়ে তালিবানের কথা। কিন্তু আপনি কি জানেন এই তালিবানরা আসলে কে? তারা কোথা থেকেই বা এসেছে? কে তাদের অস্ত্র ধরতে শিখিয়েছে? আর কাদের আশীর্বাদে তারা আজও ক্ষমতায়? এই গল্পটা শুধু আফগানিস্তানের নয়, এই গল্পে আছে রাশিয়ার হিংস্র থাবা, আমেরিকার গ্লোবাল হিরো সাজার ব্যর্থতা এবং পাকিস্তানের অদৃশ্য খেলা, এবং পুরো বিশ্ব চুপচাপ যেভাবে একটি জাতিকে ধ্বংস হতে দেখেছে। তালিবান শুধু একটি জঙ্গি গোষ্ঠী নয়, বরং তারা একটা দর্শন, একটা রাজনৈতিক অস্ত্র। আর তারা কিভাবে এখনো ক্ষমতায় বসে আছে সেই সব জানতে হলে আমাদের একদম শুরুর দিকে নজর দিতে হবে, কারণ এই গল্পটি অনেক আগেই শুরু হয়েছিল। আর আজকে আমরা একটু একটু করে চোখে চোখ রেখে সেই গল্পটাই বলবো। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আফগানিস্তান এমন একটি দেশ যা বিশ্বের মানচিত্রে শুধু যুদ্ধের জন্যই বিখ্যাত হয়ে উঠেছে। কিন্তু আদৌ কি এই দেশটা এমন ছিল? মোটেও না। একসময় এই পাহাড়ে ঘেরা অঞ্চলটি বাণিজ্যের কেন্দ্র ছিল। সিল্কের মতো ঐতিহাসিক বাণিজ্য পথ এখান দিয়ে গেছে। বামিয়ানে ছিল বুদ্ধদেবের মূর্তি, বাগদাদের মতো জায়গায় ছিল বিশ্ববিদ্যালয়। শিক্ষা, সংস্কৃতি আর ধর্মীয় সহিংসলতার এক অসাধারণ মিশ্রণ ছিল এই ভূখণ্ডে। কিন্তু এই শান্ত দেশটির কপালে শান্তি ছিল না। এই জায়গাটি শুধু একটি দেশ ছিল না, এটি বিশ্ব শক্তিগুলির জন্য স্ট্র্যাটেজিক গোল্ড মাইন ছিল। ভারত, মিডল ইস্ট, রাশিয়া, চীন, এই সবকিছুর মাঝখানে অবস্থিত আফগানিস্তান এক ধরনের বাফার জোন ছিল। এবং যারা বিশ্ব শক্তি হতে চেয়েছিল তারা আফগানিস্তানকে তাদের গুটি বানাতে চেয়েছিল। 1979 সাল, পুরো দুনিয়ার নজর তখন অন্যদিকে। আর ঠিক সেই সময়েই সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে ঢুকে পড়ে। তাদের লক্ষ্য ছিল আফগানিস্তানে কমিউনিস্ট সরকারকে টিকিয়ে রাখা এবং ভারত মহাসাগরের দিকে আধিপত্য বিস্তার করা। আর এখান থেকেই শুরু হয় এই ঘটনা। 1979 সালে সারা বিশ্ব যখন ঠান্ডা যুদ্ধের উত্তাপে দগ্ধ, তখনই সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল আফগানিস্তানের সরকারকে তাদের নিজেদের মতো করে গঠন করে মধ্য এশিয়া ও ভারত মহাসাগরের দিকে প্রভাব বিস্তার করা। এই পদক্ষেপটি কূটনৈতিক ও সামরিক দিক থেকে খুব বড় একটি ঝুঁকি ছিল, কারণ সোভিয়েতরা বুঝতে পেরেছিল আফগানিস্তানের মানুষ তাদের দখল দিতে রাজি হবে না। এবং এটাই সত্যি হয়, আফগানরা প্রতিরোধ শুরু করে। একদল গ্রামবাসী, যাদের পরবর্তীতে মুজাহিদ্দিন বলা হয়, তারা দেশ রক্ষার জন্য অস্ত্র হাতে নেয়। কিন্তু তারা কিভাবে সংগঠিত হলো? তাদের অস্ত্র এবং প্রশিক্ষণ কোথা থেকে এলো? এই প্রশ্নের উত্তর হলো আমেরিকা, পাকিস্তান এবং সৌদি আরব। আমেরিকা ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত বিরোধিতায় সাড়া দিতে এই গোষ্ঠীগুলিকে আর্থিক ও সামরিক সাহায্য দিতে শুরু করে। পাকিস্তান তাদের ভূ রাজনৈতিক অবস্থানের ব্যবহার করে এই মুজাহিদ্দিনদের প্রশিক্ষণের জন্য জায়গা ও সুযোগ দেয়। সৌদি আরবও অর্থায়নে পাশে দাঁড়ায়। এইভাবে আফগানিস্তান ঠান্ডা যুদ্ধের একটি মূল মঞ্চ হয়ে ওঠে, যেখানে শুধু অস্ত্র নয়, রাজনৈতিক ষড়যন্ত্র ও শক্তির দখলদারির লড়াই চলেছে। আর এই লড়াইয়ের মাঝে সাধারণ মানুষেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল। আফগানিস্তানের এই সংকটময় সময় যেন এক অন্ধকারের কালো মেঘের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছিল। 1979 সালে সোভিয়েতের আগ্রাসনের পর দেশটি ধীরে ধীরে এক দীর্ঘ যুদ্ধে জড়িয়ে পড়ে, এবং এই যুদ্ধের মধ্যে সরাসরি একাধিক আন্তর্জাতিক শক্তি লিপ্ত ছিল। সোভিয়েতের পিছনে ছিল তাদের নিজস্ব রাজনৈতিক ও সামরিক আগ্রহ। তারা আফগানিস্তানকে নিজেদের সিপাহী বানাতে চেয়েছিল, যেন ভারত মহাসাগর থেকে মিডল ইস্টের মধ্যে তাদের পথচারণ সহজ হয়। কিন্তু আফগান জনগণ কখনো এই দখলদারি মেনে নিতে রাজি ছিল না। তখন আমেরিকা, যার সঙ্গে সোভিয়েতের ঠান্ডা যুদ্ধ চলছিল, তারা এই সুযোগকে কাজে লাগাতে চেয়েছিল। সোভিয়েতকে হারাতে এবং নিজেদের প্রভাব বিস্তারের জন্য তারা আফগান মুজাহিদ্দিনদের সমর্থন দেয়। সেই সময় পাকিস্তান আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ছিল, তাই তারা আফগান প্রতিরোধীদের প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে যুদ্ধের মঞ্চ তৈরি করে। সৌদি আরবও আর্থিকভাবে এই খেলায় অংশ নেয়। তবে এই সহযোগিতা কেবল অস্ত্র আর অর্থ দিয়েই সীমাবদ্ধ ছিল না, এটি একটি কূটনৈতিক ও সামরিক মহড়া ছিল, যেখানে প্রত্যেকটি দেশ নিজেদের স্বার্থে কাজ করেছিল। আফগানিস্তান এই খেলাধুলার অতি বড় জায়গা ছিল। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন ও ভবিষ্যৎ ধ্বংসের মুখে পড়ে। দেশের গ্রাম, শহর, স্কুল, হাসপাতাল সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়। আর এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। যুদ্ধের পর যুদ্ধ, সহিংসতার পর সহিংসতা। সোভিয়েত সেনারা 1989 সালে আফগানিস্তান ছাড়লেও দেশটিতে শান্তি ফেরেনি।
সোভিয়েত চলে যাওয়ার পর মুজাহিদ্দিনদের মধ্যেই শুরু হয় গৃহযুদ্ধ। প্রতিটি গোষ্ঠী নিজেদের হাতে ক্ষমতা তুলে নিতে চায়। এক দেশ এক পতাকা, এই ভাবনার চেয়েও বড় হয়ে ওঠে আঞ্চলিক নিয়ন্ত্রণ, রাজনৈতিক প্রতিপত্তি আর ক্ষমতার লড়াই। এই বিশৃঙ্খলার মাঝেই 1994 সালে কান্দার থেকেই উঠে আসে এক নতুন শক্তি, তালিবান। পশতু শব্দ তালিব থেকেই তালিবান শব্দটি নেওয়া হয়, যার অর্থ হচ্ছে শিক্ষার্থী, যারা মূলত পাকিস্তানের দারুল উলুম হাক্কানিয়া ও অন্য অন্য মাদ্রাসার ছাত্র ছিল, যারা আফগানিস্তানে শরিয়া ভিত্তিক শাসনের প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তালিবানের প্রতিশ্রুতি সরল ছিল, কিন্তু তার সঙ্গে আকর্ষণীয় ছিল। যুদ্ধ বন্ধ হবে, শান্তি আসবে, দুর্নীতি ও বিশৃঙ্খলা দূর হবে। এই কথা শুনে হাজারো মানুষ যুদ্ধে ক্লান্ত হতাশা হয়ে তালিবানদের স্বাগত জানায়। তালিবানরা প্রথমবারের মতো কান্দার দখল করে নেয়। তারপর একের পর এক প্রদেশ তাদের পতাকার নিচে চলে আসে, আর 2 বছরের মধ্যেই 1996 সালে তারা দখল করে নেয় রাজধানী কাবুল এবং ঘোষণা করে আফগানিস্তান এখন ইসলামিক এমিরেট। তবে তারা যে শান্তির প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, বাস্তবে তা এক চরম রক্ষণশীল ও দমনমূলক শাসনের রূপ নেয়। নারীদের শিক্ষা, কাজ, চলাফেরা সবকিছুর উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বেত দিয়ে মার, জনসমক্ষের মৃত্যুদণ্ড, এইসব হয়ে ওঠে তাদের শাসনের স্বাভাবিক দৃশ্য। সারা বিশ্ব তখন তাকিয়েছিল, অনেকেই মুখে কুলুপ এঁটেছিল। শুধু সৌদি আরব, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত, এই 3টি দেশ তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল। তবে এই সরকারের স্থায়িত্ব বেশি দিন ছিল না। 2001 সালের 11 সেপ্টেম্বরে এক ভয়াবহ ঘটনা ইতিহাসের গতিপথ বদলে দেয়। 2001 সালের 11 সেপ্টেম্বরের একটি দিন, যেটি শুধু আমেরিকারই নয়, গোটা দুনিয়ার ইতিহাস বদলে দিয়েছিল। নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে ভয়াবহ হামলা করা হয়। প্রায় 3000 মানুষ মারা যায়। এই হামলার দায় স্বীকার করে আল কায়দা, যার নেতা ওসামা বিন লাদেন তখন তালিবান সরকারের ছত্রছায়ায় আফগানিস্তানে আশ্রয় নিয়েছিল। আমেরিকা তখন আর দেরি করেনি। তারা প্রেসিডেন্ট জর্জ বুশের নেতৃত্বে ওয়ার অন টেরর ঘোষণা করে। তারা তালিবান সরকারকে হুঁশিয়ারি দেয় যে বিন লাদেনকে তাদের হাতে তুলে না দিলে তালিবান সরকারকে সরিয়ে দেওয়া হবে। তালিবানরা সেই দাবি প্রত্যাখ্যান করে। এরপরেই 2001 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে অপারেশন এন্ডুরিং ফ্রিডম চালায়। মাত্র 2 মাসের মধ্যেই তালিবানদের কাবুল থেকে হাঁটিয়ে দেয়। তারা পিছু হাঁটে এবং পাহাড়ি অঞ্চলের দিকে চলে যায়, বিশেষ করে তোরা বোরার দিকে। আমেরিকা তালিবান সরকারকে ভেঙে নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠন করে। হামিদ কারাইসকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট বানানো হয়। তবে তালিবান সেই সময় শেষ হয় না, তারা শুধু গা ঢাকা দেয়। পরবর্তী 20 বছরে তারা পাহাড়ি সীমান্তে এবং পাকিস্তানে ঘাঁটি গেড়ে অপেক্ষা করতে থাকে। এই দীর্ঘ সময় আমেরিকা ও ন্যাটো দেশগুলি আফগানিস্তানে সরকার গঠনের চেষ্টা করে। অর্থ ব্যয়, সামরিক তৎপরতা, উন্নয়ন সবকিছুই চলে। কিন্তু দেশটির ভিতরে ভিতরে বিচারহীনতা, দুর্নীতি, বিদেশি দখলদারি নিয়ে ক্ষোভ জমতে থাকে। আর এই ক্ষোভের জায়গা নিয়েই তালিবান আবারও ধীরে ধীরে ফিরে আসতে থাকে। তবে এবার তারা শুধু বন্দুক আর গুলি নয়, কৌশলী ব্যবস্থা নিয়ে ফিরে আসে। 2 দশক পার হয়ে গেছে, আমেরিকা যুদ্ধ চালাচ্ছে, তালিবানও ছায়ার মতো থেকে আবার শক্তি অর্জন করছে। এই যুদ্ধে আমেরিকার খরচ হয়েছে প্রায় $2 ট্রিলিয়ন বেশি। হাজার হাজার সৈন্য হারিয়েছে এবং আফগান জনগণের দুর্দশা তো চলছেই। সব মিলিয়ে এই যুদ্ধ আর ধরে রাখা সম্ভব হচ্ছিল না। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন সিদ্ধান্ত নেয়। আমেরিকা তালিবানের সঙ্গে সরাসরি শান্তি বার্তা নিয়ে আলোচনা শুরু করে। তাদের এক্সপেকটেশন ছিল যদি এই যুদ্ধ থেকে মাথা উঁচু করেই বের হওয়া যায়। 2020 সালে ফেব্রুয়ারি মাসে কাতারে দোহা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আমেরিকা ও ন্যাটো বাহিনী পরবর্তী 14 মাসের মধ্যে আফগানিস্তান ছেড়ে চলে যাবে। তালিবানও আল কায়দার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবে। তারা আফগান সরকারের সঙ্গে আলোচনা করবে। কিন্তু এখানেই ঘটে সবচেয়ে বড় রাজনৈতিক ভুল, কারণ এই আলোচনার মধ্যে আফগান সরকার কোনোভাবেই জড়িত ছিল না। আমেরিকা ও তালিবান তাদের বাইরে রেখেই এই চুক্তি স্বাক্ষরিত করে। তালিবানের ক্ষমতা আরও বৈধতা পায় আর সরকারের অবস্থা দুর্বল হয়ে পড়ে। তারপর জো বাইডেন যখন প্রেসিডেন্ট হয় তখনও এই সিদ্ধান্ত বদলায়নি। তিনি চূড়ান্ত ঘোষণা দেন 2021 সালের 31 আগস্টের মধ্যে সব মার্কিন সেনারা দেশে ফিরে যাবে। এই ঘোষণার পর তালিবানরা যেন এক ঝড় তুলল। কোনো বড় যুদ্ধ ছাড়াই তারা একের পর এক প্রদেশ দখল করতে লাগলো। আফগান সেনারা আত্মসমর্পণ করছিল, আবার কেউ কেউ তালিবানের সঙ্গে হাত মেলাচ্ছিল। 15 আগস্ট 2021 সালে কাবুল তালিবানদের দখলে চলে যায়। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান।
সারা বিশ্ব তাকিয়ে দেখে 20 বছর পর তালিবান আবার আফগানিস্তানের সরকার হয়ে ফিরে এসেছে। তবে এবার কি তারা সেই পুরনো তালিবান, নাকি এক নতুন মুখোশ পরা শাসক? কাবুল পতনের পর তালিবানদের প্রথম ভাষ্য ছিল, আমরা বদলে গেছি, এখনো আমরা 1996 সালের তালিবানের মতো নই। তারা বলেছিল মেয়েরা স্কুলে যেতে পারবে, মিডিয়া কাজ করতে পারবে, বিদেশি নাগরিকদেরও কোনো ভয় নেই এবং আগের সরকারি কর্মীদের ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু বাস্তবতা, খুব অল্প সময়ের মধ্যেই এই প্রতিশ্রুতি এক এক করে ভেঙে পড়তে থাকে। মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়, ষষ্ঠ শ্রেণীর পর আর পড়তে দেওয়া হয় না, মেয়েদের বিশ্ববিদ্যালয় বন্ধ, চাকরিতে নিষেধাজ্ঞা এবং জনসমক্ষে বের হওয়াও কড়াকড়ি আইন হয়। নারী শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সব জায়গায় তালিবানদের দমনপীড়ন। অনেক সাংবাদিক দেশ ছেড়ে পালিয়ে যায়, বাকিদের জন্য রয়ে যায় সেন্সার, ভয় ও হুমকি। বিরোধী দল, বিক্ষোভ কিংবা মতপ্রকাশের স্বাধীনতা, এই শব্দগুলি যেন আফগানি ডিকশনারি থেকে হারিয়ে যায়। এমনকি যারা আমেরিকার সঙ্গে কাজ করেছিল, তাদের জীবন এখনো ভয় আর গোপনে কাটে। অনেকেই আজ পালাতে চায় কিন্তু পারছে না। তালিবানের দাবি তারা স্থিতিশীল ফিরিয়েছে, কিন্তু মানুষের মনে স্থিতি নেই, আছে ভয়, অনিশ্চয়তা আর একরকম নীরব কান্না। গোটা বিশ্ব তালিবান সরকারকে কোনো দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে এখনো স্বীকৃতি দেয়নি, কিন্তু চীন, রাশিয়া, কাতার, পাকিস্তান, ইরান সবাই তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে, কারণ ভূ রাজনীতি, সীমান্ত নিরাপত্তা আর প্রভাব বিস্তারের খেলা। এবার সামনে আসবে সবচেয়ে বড় প্রশ্ন, তালিবান সরকার কি আফগানিস্তানে টিকে থাকবে? আফগানিস্তান কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে, নাকি দেশটি আবারও আন্তর্জাতিক রাজনীতির এক নিষ্ঠুর পরীক্ষাগার হিসেবে তৈরি হবে? তালিবান দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসেছে, কিন্তু এবার তাদের সামনে শুধু শাসন নয়, তাদের সামনে টিকে থাকার লড়াই। কারণ তারা এখন শুধু আফগান জনগণের সামনেই নয়, আন্তর্জাতিক দুনিয়ার আদালতেও দাঁড়িয়ে আছে। এবং যুক্তরাষ্ট্র তালিবান সরকারকে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রায় $7 বিলিয়ন ফ্রিজ করে দেয়। বহু আন্তর্জাতিক সংস্থা, দাতা দেশ, উন্নয়ন প্রকল্প সব বন্ধ হয়ে যায়। ফলে আফগানিস্তানে অর্থনীতি থুবড়ে পড়ে, বেকারত্ব বাড়ে, মুদ্রাস্ফীতি চরমে, সাধারণ মানুষের জীবিকা ধ্বংস হয়ে যায়। এবং জাতিসংঘ জানিয়েছে আফগানিস্তানে প্রায় 2 কোটির বেশি মানুষ খাদ্য সংকটে ভুগছে। এমনকি গর্ভবতী মা, শিশু, বৃদ্ধ কেউ নিরাপদ নয়। এটাই তালিবান শাসনের ভয়াবহ অবস্থা। এছাড়াও তালিবানরা নিজেরাই এক এক সময় এক এক বার্তা দিয়েছে। এক পক্ষ কড়াকড়ি চায়, আরেক পক্ষ নাকি নমনীয়তা। এর ফলে ভিতরে ভিতরে দ্বন্দ্ব বাড়ে। অনেকেই বলেছে এই ফাটল যদি বাড়ে তাহলে তালিবান শাসনের ভিত নড়বড় হয়ে পড়বে। এবং চীন আফগানিস্তানের খনিজ সম্পদে আগ্রহী, বিশেষ করে লিথিয়াম ও তামা। রাশিয়া চায় আফগানিস্তান যেন পশ্চিমী প্রবাহ থেকে দূরে থাকে। পাকিস্তান তালিবানকে সাহায্য দিলেও এখন তারাই বিপদে, কারণ পাকিস্তান ভিত্তিক টিপিটি মানে তেহরিকে তালিবান পাকিস্তান আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ভারতবর্ষ প্রথমে দূরে ছিল, পরে আবার যোগাযোগ শুরু করেছে। সবাই আফগানিস্তানকে নিজেদের কৌশলগত ছকে বসাতে চায়। আচ্ছা, তালিবান কি শুধু ভয় দেখিয়ে দেশ চালাবে, নাকি তারা বদলাবে? আফগান জনগণ কতদিন এমন শাসন মানবে? আন্তর্জাতিক চাপ আর ঘরোয়া অসন্তোষ, এই দুয়ের ভারে তালিবান আবার ভাঙবে না তো? এই প্রশ্নগুলি এখনো সময়ের হাতে, ইতিহাসের অপেক্ষায়। আফগানিস্তান ও তালিবানের গল্পটা আসলে একটা দেশের নয়, এটা একটা জাতির বেঁচে থাকার সংগ্রাম। একদিকে ধর্মের নামে শাসন, অন্যদিকে আধুনিকতার দাবি। একদিকে দেশপ্রেম, আরেকদিকে আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই অধ্যায়ে আমেরিকা, রাশিয়া, পাকিস্তান, চীন সবাই তাদের স্বার্থ খুঁজছে, আর ভুগছে কেবল সাধারণ মানুষ। একটা জাতি কিভাবে পরাশক্তির দাবার গুটিতে পরিণত হয়। আফগানিস্তান তার সবচেয়ে করুণ উদাহরণ। তালিবান কি আসলেই বদলেছে, নাকি ইতিহাসে শুধু নতুন চেহারা ফিরে এসেছে? এই প্রশ্নের উত্তর হয়তো এখনই নয়, কিন্তু ইতিহাস একদিন ঠিক দেবে। আর আমাদের শিক্ষা, শক্তিশালী রাষ্ট্রের আসল ভিত্তি হলো মানবতা, শিক্ষা ও অংশগ্রহণমূলক শাসন। শুধু বন্দুক আর ধর্মীয় কড়াকড়ি দিয়ে একটি জাতিকে কখনোই দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা যায় না। আর বন্ধুরা, আপনারা যদি মনে করেন এমন গল্পগুলো আপনাদের জানার দরকার এবং ইতিহাসের এই সব দিকগুলি থেকে শিক্ষা নেওয়া দরকার, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনার মতে আফগানিস্তানের সবচেয়ে বড় স্ট্র্যাটেজি কি। আর যদি এমন আরো বিশ্লেষণ ভিত্তিক গল্প দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কারণ ইতিহাস বোঝা মানে শুধু অতীত জানা নয়, ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আর শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।